অনেক মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের অনুরোধে আজকে আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের বাংলায় সহায়ক পাঠ হিসাবে একটি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসটার নাম হলো কোনি। কোনি উপন্যাস থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, তারপরে টেস্ট, তারপরে ফাইনাল সেকেন্ড ইউনিট টেস্ট সমগ্রটাই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে এবং থাকে। সকলে জানো আমাদের 1 থেকে 31 পাতা অর্থাৎ পরিচ্ছেদ 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আমাদের আসবে। আজকে আমি আলোচনা করব কোনি উপন্যাসের প্রথম পর্ব। পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমি জলের মতো সহজ করে বুঝিয়ে দেব এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে সেটাও কিন্তু আমি বলে দেব। দেখো, এই মতিনন্দী রচিত কোনি উপন্যাস, এটি দেশ পত্রিকায় 1957 সালে দেশ পত্রিকার প্রথম গল্প প্রকাশিত হয় ওনার। আরও নানা রকম তার গ্রন্থ আছে, যে স্ট্রাইকার, স্টপার, কোনি। তিনি 1991 সালে সাদা খাম বলে একটি উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। কোনি উপন্যাসে আমরা দেখেছি কোনির যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের কাহিনী তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো চলো আমরা দেখে নিব যে প্রথম পর্বে এখানে দেখবে মোট 14টি পরিচ্ছেদ আছে। তার মধ্যে আমাদের 1 থেকে 6 নম্বর পরিচ্ছেদ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে, তাকে সামনে রেখে আমি কিছু আলোচনা করব। তো চলো আমরা ঝটপট কি গল্পের ছলে কী করে বুঝে নিই। তো দেখো, আজ বারণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। তাহলে প্রথম প্রশ্ন হবে, দেখো বারণী কি? তো বারণী কি বলবে? শতভিষান ক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে পূর্ণ স্নানাদি দ্বারা পালনীয় এক ধরনের উৎসবকে বলা হবে বারণী। ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টা এখানে বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে, ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। তো দেখবে এখানে বারণী উপলক্ষে সেখানে দেবতাদেরকে খুশি করবার জন্য সেখানে কাঁচা আম ছড়িয়ে দেওয়া হয়। আর সেই কাঁচা আমগুলোকে পাবার জন্য অনেকেই চেষ্টা করছে, অনেকে সেটা মারামারি করে বা যার যেরকম ক্ষমতা আছে জোর করে সেই আমটা নেবার চেষ্টা করছে। এইভাবে দেখবে আমাদের প্রথম পর্বের প্রথম প্যারাটা এগিয়ে চলেছে। এমত অবস্থায় দেখবে তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপর হয়ে বিষ্টুচরণ ধরো দলাইমালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে বিষ্টুধর পাড়ায় বেষ্টাদা নামে পরিচিত। মনে রাখবে এই বেষ্টাদা কে, অর্থাৎ বিষ্টুচরণ ধরের পরিচয় দাও, পরীক্ষায় কিন্তু এটা আসে। বিষ্টুচরণ ধর, এটা মনে রাখবে, পাড়ায় তিনি বেষ্টাদা নামে অধিক পরিচিত। তার কাজ কি? তিনি ডায়েটিং করছেন, অর্থাৎ পরিমিত আহার তিনি করছেন। তার শরীর স্বাস্থ্য অনেকটাই মোটা। আমরা জানি তিনি 3.5 মণ দেহের মালিক, কম কথা নয়, তিনি 3.5 মণ দেহের মালিক। তো দেখবে তার শরীরটাকে সে পাতলা করবার জন্য সে ডায়েট করে, আমরা জানি এখানে। আর সর্বোপরি যেটা তিনি করে থাকেন, সপ্তাহে 1 দিন তিনি ম্যাসেজ করান। পরীক্ষায় এটা কিন্তু আসতে পারে যে বিষ্টুচরণ ধর কে ছিলেন। তিনি পাড়ার বেষ্টাদা, তিনি আইএ পাস করেন এবং অত্যন্ত বনেদি বংশের সন্তান। খান সাতেক তার বাড়ি ছিল, বড় বাজারে তার ঝাড়ু মশলার কারবার রয়েছে এবং সর্বোপরি আকর্ষণীয় তার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো তিনি 3.5 মণ দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্রকে বহন করে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অস্টিন কি? মনে রাখবে বিষ্টুচরণ ধরকে যে গাড়িতে করে নিয়ে আসা যাওয়া করা হয় সেই গাড়িটাকে বলা হবে অস্টিন। ওটা ওর নিজস্ব গাড়ি, সেই গাড়িতে তিনি চলাফেরা বা যাতায়াত কি করে থাকেন সেটা হলো অস্টিন। তারপরে দেখবে
বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে 15 দূরের একটা লোক। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022 সালে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ছোলা, তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুসকি মুসকি হাসতে। বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসতে তার দেহের আয়তন দেখে। তো দেখবে এবার সে কিন্তু রেগে যায় যে পাশে একজন লোক তার কীর্তিকলাপ দেখে, তার কার্যকলাপ দেখে হাসছে। এবার বিষ্ণুচরণ ধর কিন্তু রেগে যাচ্ছে, কারণ এই কাজটা যদি কোনো বাচ্চা ছেলে করতো তাহলে ঠিক আছে, যিনি ব্যঙ্গ করছেন, যিনি হাসছেন সেই লোকটি বাচ্চা নয়, তাই তার রাগ হয়েছে। তো এই লোকটি কে দেখবে আমরা প্রথমাংশে হয়তো কিছুক্ষণ পরে গিয়ে পাবো, তার যে নাম পরিচয় আমরা পাবো। ইনি হলেন ক্ষিতীশ সিংহ। এই উপন্যাসের আরেকটি অনুবদ্ধ চরিত্র বলতে পারি। আরেকটি অনুবদ্ধ চরিত্র হলো কে? ক্ষিতীশ সিংহ, যিনি জুপিটার সুইমিং ক্লাব যে একটা ক্লাব রয়েছে সেই ক্লাবের তিনি সদস্য ছিলেন এবং সাঁতারের শিক্ষক ছিলেন, কোচ ছিলেন। টানা 35 বছর ধরে তিনি সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি সেই জায়গায় আছেন। তো তিনি রেগুলার কি করেন? বাড়িতেই স্নান করেন। তো হঠাৎ করে কি হয়েছে, তার টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, টিউবওয়েলের জল নেই, সেই জন্য তিনি এই নদীর ঘাটে, গঙ্গার ঘাটে স্নান করতে এসেছেন। স্নান করতে এসে দেখছেন একটা গল্প তিনি দেখছেন, একটা আকর্ষণীয় জিনিস সেখানে প্রত্যক্ষ করছেন যে একজন মোটা লোক আরেকটি তার বডিগার্ড রয়েছে, তিনি কি করছেন? তার ম্যাসেজ করাচ্ছেন। পরীক্ষায় কিন্তু আসেই, এটা প্রায় কিন্তু পরীক্ষায় এসে থাকে যে এটা সঙ্গীত চর্চা হচ্ছে, এটা ম্যাসেজ না সঙ্গীত চর্চা হচ্ছে, দিয়ে বলবে ম্যাসেজের যে বিবরণ আমরা পাই তার কিন্তু পরিচয় দাও। তো দেখবে মালিশওয়ালা দেখবে কি করে, ডান হাঁটুটা বিষ্ণুর কোমলে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাট পর্যন্ত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। পিস্টন দেখবে মেশিনে দেখতে পাওয়া যায়, ওর কাজ দেখবে উঠানামা করা। তো যিনি মেসেজটা করাচ্ছেন, তো উনি কি করছেন? বারবার উঠাপাড়া করছেন দ্রুত। এইভাবে 12 এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোর করে বিষ্ণুর পিঠ জোড়ার দিকে কোদাল চালানো। তো দেখবে একটা মেসেজের আমরা পরিচয় পেলাম, কি বলতো? কোদাল চালানো একটা পেলাম। দ্বিতীয় দেখবে যে অংশ আছে, এরপর বিষ্ণু চিত হবার চেষ্টা করলো, পারছিল না, কারণ তার দেহের ওজন ছিল অনেকটা মোটা। মালিশওয়ালা ঠেলে ঠেলে গড়িয়ে দিতে সেই অভিষ্ট মানে তার ইচ্ছা, যে মনোবাসনা, সেটা পূর্ণ করলো। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে সে নির্দেশ দিল, তানপুরা ছাড়। তানপুরায় যে তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র আমরা জানি। তো দেখবে মেসেজ চর্চার মধ্যে এই যে বাদ্য যে যন্ত্র আছে, তো এইগুলো আমরা সচরাচর জানি, এগুলো সঙ্গীতের একটা অংশ, অথচ মেসেজ চর্চায় এগুলো ব্যবহার করা হচ্ছে। কখনো বলছে তিনি তানপুরা ছাড়বে, কখনো বলছে তিনি কোদাল চালা, কখনো বলছে দেখো তুই তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্ণু সারা শরীর চর্বিগুলো খপাখপ করে কী হলো? টানতে শুরু করে দিল। কখনো বলছে তিনি তুমি তবলা বাজাও, আবার কখনো বলছে সারেগামা কর। মানে এইভাবে দেখবে এই যে এই ব্যাপারগুলোই সেই লোকটির কাছে মনে হচ্ছে এ মেসেজ করছে না, সঙ্গীত চর্চা করছে। এটা পরীক্ষায় খুবই কিন্তু আসে। তারপরে কি হয়? তারপরে সেই ব্যক্তি যিনি নদীতে স্নান করতে এসেছিলেন, সে বিষ্ণুচরণ ধরকে নানাভাবে বিরক্ত করার একটা চেষ্টা করেন। আমরা এখানে দেখতে পাই তাকে এমন পর্যন্ত হাতি বা হিপো, জলহস্তির সঙ্গে উপমা টানা হয় বা তুলনা কি টানা হয়। তো সে খুব রাগ করে, মাঝে মাঝে রাগ করে। তো সে কি করেছিল? সেই লোকটি অর্থাৎ ক্ষিতীশ সিংহ তার সামনে একবার কি করেছিল জানো? যে তার সঙ্গে লাফালাফি, তার সামনে কি ব্যায়াম এক্সারসাইজ করছে। তার বয়স কিন্তু ওনার চেয়ে বিষ্ণুচরণ ধরের চেয়ে অনেকটাই বেশি, অথচ সে সুন্দরভাবে কি লাফালাফি করছে, সে মানে ব্যায়ামটা সে সুন্দরভাবে কি করছে। এই দেখে তার অর্থাৎ বিষ্ণুচরণ ধরের কিন্তু একটা মনে বাসনা জাগে যে আমি যদি ওনার মতো কি হতে পারি,
আমার ওনার মতো যদি বডিটা হতো তাহলে কত না ভালো হতো, আমি যদি সিপসিপি হয়ে যেতাম তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যেত। তারপরে দেখবে পরের অংশে আছে খাওয়ায় আমার লোভ নেই, আমি ডায়েটিং করি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বলতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখবে আমি ডায়েটিং করি। ডায়েটিং মানে দেখো পরিমিত আহার করা। এই ডায়েটিংয়ের পরিচয় দাও, পরীক্ষায় তোমাদের আসতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই ডায়েটিংয়ের পরিচয় দাও। কি কি ডায়েটিং করে চলো আমরা এক ঝলক দেখতে থাকি। আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। আগে কত খেত? আগে খেত কি 8 কিলো, এখন 300 গ্রাম। জলখাবারে 20টা লুচি খেতুম, 15টা ও চিকি দেখো এখন 15টা খাই। ভাত খাই 250 গ্রাম চালের, রাতে মাত্র 12খানা রুটি, ঘি প্রায় খাওয়া ছেড়ে দিয়েছে, গরম ভাত হলে মাত্র 4 চামচ খাই, বিকেলবেলা 2 গ্লাস মিষ্টির শরবত, 4টি কড়া পাক, এই সমস্ত জিনিসগুলো খাই। তার বংশেরও কিন্তু একটা ঐতিহ্য আছে, তার বংশের লোকে কিন্তু ভালোভাবে খেতে পারত। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে বাবা কলেরা মারা গিয়েছিল, আর কি জ্যাঠা গেছে অম্বলে। তো এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কী করে? কেচ্ছা সাধন মানে শারীরিক কষ্টবোধ। এটা দিয়েও কিন্তু পরীক্ষা আসে 2024-এ মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ডে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তারপরে এইভাবে দেখবে দুজনের মধ্যে কথোপকথন চলবে। তারপরে তিনি তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত করাবে। একদিন হঠাৎ করে ক্ষিতি সিংহ বিষ্ণুচরণ ধরের কাছে হাতটা নিয়ে চলে যায়। এইভাবে হাতটা করে দিয়ে বলবে যে তুমি আমার হাতটা সোজা করো, কিন্তু ওর শরীর স্বাস্থ্য ভালো হওয়া সত্ত্বেও সেটা কিন্তু করতে পারে না। তখন ক্ষিতীশবাবু বলে শুধু গায়ের জোর দেখালে হয় না, মনের জোরটাও কী করতে হয়? আমাদের রাখতে হয়। এটা কিন্তু আমরা দেখেছি। তো দেখো এরপরে দেখো বলছে এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। তখন সে বলছে আহ সুরসুরি লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ কিন্তু সেই কথাই বলে, সকাল থেকে রাত অবধি আমি ব্যবসা দেখি, সরষে চিনি ডাল নানা জিনিসের কারবার, এত খাটিনি পরে এইটুকু খাদ্য, তারপরে অপমান। দেখো এই চরিত্রের মধ্যে কিন্তু আমরা একটু কমেডিয়ান পাচ্ছি, অর্থাৎ হাস্য কৌতুক। দেখো আমরা কিন্তু এই কথার মাধ্যমে বুঝতে পারছি। লোকটি আবার হাত বাড়াতেই বিষ্ণু পা এগিয়ে বলল, না সুরসুরি লাগে, কি অপমান করলো? কেন? আপনি হাতি হিপো বললেন, জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি নে? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা বেশ বিপজ্জনক হাটের পক্ষে। আমরা জানি শরীর স্বাস্থ্য যদি ভালো হয়, যদি অনেকটা মোটা হয়ে যায়, তাহলে দেখবে স্ট্রোক হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থেকে থাকে। তো দেখবে ইনার যা শরীর স্বাস্থ্য, 3.5 মণ দেহের যে মালিক, যে কোনো মুহূর্তে তার সমস্যা হতে পারে, যে কোনো মুহূর্তে তার কিন্তু উপর থেকে ডাক আসতে পারে। আমরা তার দেহ দেখে বুঝতে পারছি চলার মতো কিন্তু নয়। তারপর কি করলো? লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠে ধনুকের মতো বাঁকালো, হাতের আঙ্গুল গায়ে ছুঁয়ে আবার সিধে হলো। দেখবে আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, যে আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। এখানে চাকর বানানো কি বলতো? শুধুমাত্র গায়ে জোর দিয়ে কোনো কাজ করলেই হয় না, তার সাথে সাথে আমাদের যেটা মনে রাখা দরকার সেটা হলো মন। এই মন মানসিকতা দৃঢ় রাখতে হবে, মনকে দিয়ে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে, তবেই দেখবে আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারবো। দেহ স্বাস্থ্য ভালো, আমি সকলের সামনে গিয়ে একটু মস্তানি ফস্তানি বা অন্যরকম কিছু একটা করব, এমনটি করলেও হয় না, কিন্তু গায়ে শক্তি থাকলেও হয় না, মনের জোরটা কিন্তু সবার আগে দরকার। অর্থাৎ চাকর বাড়ানো বলতে মনকে দিয়ে যে কোনো কঠিন কঠিন কাজ করিয়ে নেওয়া, এটাকে বলা হবে মনের জোর। তো দেখো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে প্রথম পরিচ্ছেদের বা প্রথম যে পর্ব রয়েছে সেই প্রথম পর্বের সার সংক্ষেপ। যারা ভিডিওটি শুনলে অবশ্যই তোমাদের উপকার হলো,
এরপর আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এইভাবে পরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং তার সাথে সাথে এই প্রথম পর্ব থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাও তোমাদের পরের ভিডিওতে আমি জানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো রেজাল্ট করতে হয় আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো।